Recording in progress. আলহামদুলিল্লাহ, কওমি ঈদ ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস। এর আগে আমাদের উদ্বোধনী ক্লাস হয়ে গেছে, সেখানে আমরা কোর্স সম্পর্কে ধারণা পেয়েছি যে আমরা পুরা কোর্সে কি কি শিখব। আর আজকে হলো আমাদের প্রথম ক্লাস, অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে আজকে আমাদের ক্লাস শুরু হবে। আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে প্রথমত আমরা শিখব ভূমি জরিপ শিখার গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উত্তরাধিকার যে নীতিমালা, যে ধন সম্পদ যেটা আছে, এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এছাড়াও আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এছাড়াও আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইজ ওয়া আল্লিমুহান নাস ফাইন্না নিসফুল ইলমি, তোমরা এলমে ফারাইজ তথা উত্তরাধিকারের এলেম শিক্ষা করো, কেননা তা অর্ধেক ইলম। তো এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে ভূমিজীবী শিক্ষা আমাদের কত কত গুরুত্বপূর্ণ। কারণ যদি আমরা আমাদের এগুলো জানা না থাকে, তাহলে তো অন্যের সম্পদ আমাদের হয়তোবা অজানায় আমাদের ভাগের মধ্যে চলে আসতে পারে, অন্যের সম্পদ আমরা ভক্ষণ করে ফেলতে পারি, বা আমাদের সম্পদ অন্যের জোর জবরদখল করে নিয়ে যেতে পারে, আমাদের জানা থাকবে না। এছাড়াও উত্তরাধিকার আইন না জানা থাকলে আমাদের সম্পদ কে কতটুকু পাবে উত্তরাধিকার সূত্রে, সেটাও আমরা জানবো না। এই জন্য আসলে ভূমি জরিপ শিখা দরকার। ভূমি জরিপ এটা উত্তরাধিকার আইনেরই একটা অংশ, একটা পার্ট। এছাড়া হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা এলেমের অর্ধেক। আমরা যারা সিরাজি কিতাব পড়েছি, ওখানে এটার ব্যাখ্যা আছে। ব্যাখ্যায় ওস্তাদগণ বলে থাকেন যে মানুষের অবস্থা দুই প্রকার, দুই ধরনের। একটা হলো জীবন, একটা হলো মৃত্যু। তো জীবনের সাথে সম্পৃক্ত যেটা, সেটা একটা হালত, আর একটা হলো মৃত্যুর সাথে সম্পৃক্ত। তো নামাজ, রোজা, অন্যান্য যত আবাদত আছে, বিধান আছে, এগুলা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। মানুষ যখন এন্তেকাল করে তখন এগুলার কার্যতা থাকে না, তখন হলো মিরাজ সম্পৃক্ত। মৃত্যুবরণ করলে মিরাজ চালু হয় তার উত্তরাধিকার যারা রয়েছে তাদের ক্ষেত্রে। এই জন্য নিসফুল এলেম বলা হয়েছে। তো ভূমি জরিপ যারা করে, অর্থাৎ জমি যারা মাপে, এই কাজ যারা করে, মাপজোক যারা করে, তাদেরকে আমিন বলে। ইংরেজিতে এটাকে সার্ভেয়ার বলে। আমিন কেন বলে? এটা একটা আরবি শব্দ, অর্থাৎ বিশ্বাসী, আমানতদার। আমিন যেহেতু মানুষের জমি জমা, এটা পরিপূর্ণ আমানতদারিত্বের সাথে, বিশ্বস্ততার সাথে মাপজোক করে, ভাগ বন্টন করে বা সীমানা নির্ধারণ করে, এই জন্য মানুষ তাকে আমিন বলে থাকে। আমিনও বলে বা সার্ভেয়ারও বলে থাকি আমরা। আমিন বলতে যা বুঝি, সার্ভেয়ার বলতে যা বুঝি, একই ব্যক্তি। জরিপ বিজ্ঞানের সংজ্ঞা, যে ভূমি জরিপ বা জমি জরিপ এটা কি বা কাকে বলে? যে কলাকৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিভিন্ন বস্তু বা স্থানের প্রকৃত পরিমাণ, আয়তন ও অবস্থান নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা বা ম্যাপ বলে। অর্থাৎ একটা কৌশল, একটা কলা কৌশলের সাহায্যে এই পৃথিবীর উপর, ভূপৃষ্ঠের উপর অবস্থিত যে কোনো বস্তু, বিভিন্ন বস্তুর এর পরিমাণ কতটুকু, আয়তন কতটুকু, অবস্থান কোথায়, এটা আনুপাতিক হারে সংকোচন বা বিয়োজন, অর্থাৎ কখনো ছোট্ট করা হয় বা কখনো বড় করা হয়, এভাবে একটা ম্যাপ বা নকশা অঙ্কন করা হয়। এটা কি বলে? জরিপ বিজ্ঞান। জরিপ বিজ্ঞানটা সবার সাথে খাস, মানে ব্যাপক। আর এটা হলো ভূমি জরিপ।
এটা একটা খাস জরিপ বিজ্ঞানের একটা অংশ। তাহলে যে জ্ঞানের সাহায্যে ভূমির প্রকৃত আয়তন, অবস্থান ও পরিমাপ নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা যায় তাকে ভূমি জরিপ বলে। এখানে কি, এটা একটা বিদ্যা বা একটা কৌশল, এটার সাহায্যে ভূমির, আগেরটা ছিল যে কোনো বস্তুর, আর এটা হলো ভূমির প্রকৃত আয়তন, অবস্থান, পরিমাপ নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে তার খতিয়ান প্রস্তুত করা হয়, নকশা প্রস্তুত করা হয়, এটাকে বলে ভূমি জরিপ। আশা করি বুঝতেছেন, যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন। ভূমি জরিপের প্রয়োজনীয়তা, কেন ভূমি জরিপের দরকার বা জমি জরিপ কেন করতে হয়, আর এগুলা কে করে থাকে? ভূমি জরিপ এটা করে রাষ্ট্র, করে কে করে? রাষ্ট্র। রাষ্ট্র যে কোনো কাজ করে তার কল্যাণ, নিজের কল্যাণে করে অথবা জনসাধারণের কল্যাণে করে, অথবা দনোজনের কল্যাণ থাকে, রাষ্ট্রেরও কল্যাণ থাকে, জনগণের কল্যাণ থাকে। তো ভূমি জরিপটা এখানে দনোজনের কল্যাণ, রাষ্ট্রেরও কল্যাণ আছে, জনগণেরও কল্যাণ আছে। এখানে ভূমির রকম, পরিমাপ, মালিক নির্ধারণ করা হয়। এই জন্য এখানে জমির মালিক কে, জমির রকমটা কি, জমির পরিমাণ কতটুকু, রাজস্ব কি, আয়কর কি ইত্যাদি, বা জমি এই অনুযায়ী রেস্ট্রিফি নির্ধারণ হয়ে থাকে। হ্যাঁ, এখানে এই জন্য জমিটা জরিপ করার কারণে সবগুলো নির্ধারণ করা হয়, পরিমাণ কি, মালিক কে, এখানে কোন ক্যাটাগরির জমি এটা, এর আলোকে রেস্ট্রিফি নির্ধারণ করা থাকে। এই জন্য রেস্ট্রিফি সরকারে পায় বেচা কেনার সময়। আর জনগণের লাভ কি হয়, জনগণের কল্যাণ, জনগণ তার জমির আয়তন জানতে পারে, অবস্থান জানতে পারে, পরিমাণ জানতে পারে, মালিকানার জন্য একটা নিরঙ্কুশ ডকুমেন্ট হিসেবে খতিয়ান বা পর্চা অর্জন করে জরিপের পরে। পূর্ব জরিপের প্রকৃত আকৃতি 30%-এর বেশি গরমিল হলে নতুন জরিপের প্রয়োজন হয়। ফলে 25-30 বছর পর পর নতুন জরিপ করতে হয়। তো এই যে জরিপ কার্য, এটার ইতিহাসটা কি, এটা কখন থেকে শুরু হইলো? এটা সেই প্রাচীন আমল থেকে শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা এই পৃথিবীতে আগমন করি, তখন থেকে কৃষিকাজের প্রচলন ঘটে। পরবর্তীতে আবার কিছু লোক বনে জঙ্গলে বাস করতে থাকলো এবং সংঘবদ্ধ যে সমাজ আছে তার থেকে ছিটকে পড়লো। কিন্তু যুগে যুগে আল্লাহ আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, তাদের ছোঁয়া পেয়ে মানুষ সভ্য সমাজে আবার ফিরে আসে। এই জীবিকার জন্য, নিজের ভরণ পোষণের জন্য মানুষ চাষাবাদ করে। চাষাবাদ করে কি করে, ভূমিজ খাদ্য যেটা উৎপাদন করে। এভাবে মানুষ আস্তে আস্তে কৃষিকাজের দিকে মনোনিবেশ করে। তো কৃষিকাজ করার জন্য তারা নদীর তীরবর্তী অঞ্চল তারা বেছে নেয়, যেন সেখানে পলিমাটি পড়ে ফসল ভালো হয় এই জন্য। এই হিসেবে মিশরের নীল নদের তীরবর্তী অঞ্চল, চীনের ইয়াংসি কিয়াং, হোয়াংহো এবং ইরাকের দজলা ও ফোরাত নদীর তীর, ভারতীয় উপমহাদেশের গঙ্গা সিন্ধু নদের অববাহিকায় কৃষিভিত্তিক সমাজের গোড়াপত্তন হয়। তো সেখানে বসবাস করতে থাকে বা সেখানে চাষাবাদ করে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু সমস্যা কি, সমস্যা দেখা দেয় সীমানা চিহ্নিত নিয়ে। উর্বর কৃষি জমিগুলো নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছরই বন্যার কবলে জমিগুলো আইল বা সীমানা নিশ্চিহ্ন হয়ে যেত। এতে সবলেরা দুর্বলদের উপর জুলুম করত। তাই ভূমি জরিপের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো
যীশু খ্রিস্টের জন্মের বহু আগে মিশরের নীল নদের অববাহিকায়, মানে ঈসা আসলামের জন্মের অনেক আগে মিশরের নীল নদের অববাহিকায় এই জমি জরিপের সূচনা হয়। তো সে তখন থেকেই চলে, সেগুলো তো আর আনুষ্ঠানিক না, বা সেগুলো কোনো রেকর্ডও নাই, সংরক্ষিত নাই। আমরা যে ভারতীয় উপমহাদেশে বাস করি, ভারতীয় উপমহাদেশেরও জমি জরিপের ইতিহাস আছে। ভারত উপমহাদেশে সর্বপ্রথম বাদশাহ সিকান্দার শাহ 1357 থেকে 1389 সনে একটি জরিপ কার্য পরিচালনা করেন। পাঠান সম্রাট শের শাহ 1540 থেকে 1544 সনে আরেকটি জরিপ কার্য সমাধা করেন। ব্রিটিশ শাসনামলে 1763 থেকে 1782 সালের মধ্যে একজন বিখ্যাত ইংরেজ নকশাবিদ বিজ্ঞান ভিত্তিক জরিপ কার্য পরিচালনার কৃতিত্ব অর্জন করেন। 1793 সালে ইংরেজ বড় লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তীয় প্রথা চালু করেন। মানে এক এক সময় এক একজন এক একটা আইন করে, এক একটা নিয়ম করে আর কি। এবারে 1846 থেকে 1871 সালে মহাল বা পরগনা চিহ্নিত করার লক্ষ্যে থাকবাস জরিপ করে। মহাল বা পরগনা বড় একটা বিশাল এলাকা, কয়েকটা বিভাগের সমান। ওইখানে থাকবাস জরিপ করে এগুলো চিহ্নিত করার জন্য। 1847 থেকে 1878 সালে রেভিনিউ সার্ভে নামে আরো একটি জরিপ কার্য করা হয়। 1859 সালে কৃষি উন্নয়নে র্যান্ড অ্যাক্ট পাস করা হয়। 1875 সালে তৎকালীন পূর্ববঙ্গ, আজকের বাংলাদেশের জন্য সর্বপ্রথম সার্ভে আইন, ও 1885 সালে ঐতিহাসিক বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, বেঙ্গল টেনান্সি অ্যাক্ট 1885 পাস করা হয়। এই হলো ভারতীয় উপমহাদেশে জমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস, ক্রমবিকাশ। এর পরবর্তীতে হয়েছে, তো আমাদের সমাজে প্রচলিত হইল জরিপ হলো চারটা, যেটা আমরা আলোচনা করেছি: সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। যারা মুখস্থ করেন নাই, মুখস্থ করে নেন। সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস, সবাই 5 বার করে 10 বার করে পড়ে ফেলি। সিরিয়াল যেটা দেওয়া আছে ওই সিরিয়ালই পড়বো। সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস, সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। আশা করি মুখস্থ হয়েছে। এবার আমরা এই নামগুলো, এক একটা নাম, এটার বিস্তারিত আমরা জানবো। সিএস মানে কি? সিএস মানে হলো ক্যাডাস্ট্রাল সার্ভে। সিএস মানে কি? ক্যাডাস্ট্রাল সার্ভে, অর্থাৎ কিস্তোয়ার জরিপ। কিস্ত কিস্ত মানে তো বোঝেন, ভাগ ভাগ করা। এই যে মানুষ কিস্তি দেয় না, মানে কি একটা বড় অ্যামাউন্টকে ভাগ ভাগ করে দেয়। 1 লক্ষ টাকা আনে, 10,000 করে দেয়, বা যেভাবে নির্ধারণ করা থাকে সেভাবে দেয়। এই জন্য বলে কিস্তি। তো কিস্তোয়ার জরিপ মানে ভাগ ভাগ করা। অর্থাৎ এটা হলো জমিদারি প্রথা। এই জমিগুলো জমিদারদের আন্ডারে দিয়ে দেওয়া হতো, বিশাল একটা এরিয়া নিয়ে, এলাকা নিয়ে। এর জন্য এটা হলো ক্যাডাস্ট্রাল সার্ভে। এটা 1888 থেকে 1940 পর্যন্ত মোট 53 বছরে এর কার্যক্রম চালু ছিল। 53 বছর। শুরু কত? 1888, মুখস্থ করেন। শেষ কত? 1940। মোট কত বছর? 53 বছর। শুরু হয়েছে কক্সবাজার জেলার রামু থানা থেকে, শেষ হয়েছে দিনাজপুরে। 53 বছর লাগছে এই কাজটা শেষ করতে। যেহেতু ভূখণ্ডকে ভাগ ভাগ করেই এই জরিপ কার্য সমাধা করা হয়েছে, তাই তাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বা কিস্তোয়ার জরিপ বলা হয়েছে। এই জরিপ কার্য প্রতি জেলায় হওয়ার কারণে ডিএস সার্ভে, মানে ডিএস মানে কি, ডিস্ট্রিক্ট সার্ভে বলা হয়, যেহেতু প্রত্যেকটা জেলায় হয়েছে এই জন্য। 1947 সালের দেশ ভাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিলেটে সিএস জরিপ করা সম্ভব হয়নি। এই হলো সিএস সম্পর্কে আমাদের কিছু আইডিয়া।
কে বলতে পারবেন? হাত উঠান তো দেখি, সিএস সম্পর্কে কিছু। জি, মোহাম্মদ আহসানুল হক, আপনি আনমিউট করে বলেন। স্ক্রিনে একটা মেসেজ গেছে, ওইখানে ক্লিক করেন, আনমিউট হয়ে যাবেন, বলে কথা বলতে পারবেন। আর কে বলতে চান হাত উঠান। রাইসুল ইসলাম মৃধা, আপনি বলেন। অর্থাৎ সিএস, যাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বা কিস্তোয়ার জরিপ বলে, 1888 সালে, 1888 সাল থেকে নিয়ে 1940 পর্যন্ত মোট এই 53 বছর এর কার্যক্রম চালু। কক্সবাজার জেলার রামু থানা থেকে শুরু হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হয়। যেহেতু ভূখণ্ডকে ভাগ করেই এই জরিপ সমাধান করা হয়েছে, তাই তাকে ক্যাডাস্ট্রাল বা কিস্তুয়ার জরিপ বলে। এই জরিপ কার্য প্রতি জেলায় হওয়ার কারণে এটাকে ডিএস বা ডিস্ট্রিক্ট সার্ভে বলা হয়। 1947 সালের দেশ ভাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিএস জরিপ করা সিলেটে সিএস জরিপ করা সম্ভব হয় নাই। জি, মাশাল্লাহ। আরিফুল হক আরিফ, আপনি আনমিউট করে বলেন স্ক্রিনে। জি। পিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে অর্থ কিস্তুয়ার জরিপ। জরিপ শুরু হয় 1988 সালে। 1988 থেকে 1940 সাল পর্যন্ত লম্বা সময়ে চলে। রামু থেকে শুরু হয়ে দিনাজপুর গিয়ে শেষ হয়। 53 বছর সময় লাগে। আর যেহেতু এই প্রত্যেকটা জেলাকে ভাগ ভাগ করে এই সার্ভেটা করা হয়, এই জন্য সিএস কে ডিএস নামেও বলা হয়, ডিস্ট্রিক্ট সার্ভে। জি, আর মাশাল্লাহ। সিলেট অঞ্চল 1947-এর 47-এর 1947-এর দেশভাগের আগে। দেশভাগের কারণে যেহেতু আসামের অন্তর্ভুক্ত ছিল, এই কারণে সিলেট অঞ্চলের ভাগ করা সম্ভব হয় নাই। তার মানে সিলেটের সিলেটে নাই। জি, মাশাল্লাহ। সিএস এর পরে হলো এস এ। এস মানে হলো, মানে পূর্ণ রূপ হলো স্টেট একুইজিশন। স্টেট, এস এ হলো স্টেট, এতে একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950। সবাই পড়েন, স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, মানে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। সিএস যেটা ছিল জমিদারি প্রথা, হ্যাঁ, ওইখান থেকে জমিদারদের থেকে এটা অধিগ্রহণ করা হয়েছে, গ্রহণ করা নিয়ে হয়েছে, প্রজাদের হাতে এটা অর্পণ করা হয়েছে, এই জন্য এস এ। তো জমিদারি অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950, স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950। এটা 1956 থেকে 1963 সালের মধ্যে সারা দেশে এই জরিপ কার্য সম্পাদন করা হয়। পাকিস্তান আমলে হওয়া এই জরিপকে পিএস, পাকিস্তান সার্ভেও বলা হয়। এই জরিপের বিশেষ কিছু অঞ্চল ছাড়া গোটা দেশে সরেজমিনে গিয়ে নকশা তৈরি করা হয়নি, তাই এর নকশা পাওয়া যায় না। বিশেষ কিছু অঞ্চল মানে ওই যে সিলেট অঞ্চলে আর কি, হ্যাঁ। এই জরিপের সময়, এস এ জরিপের সময় সিলেট অঞ্চলে সিএস এর আদলে জরিপ করা হয়। তো এস এ জরিপটা সিলেটে সিএস এর আদলে করা হয়েছে, এই জন্য ওইখানে সরেজমিনে গিয়ে করা হয়েছে। বাকি অন্য কোথাও সরেজমিনে আর যাওয়া হয় নাই। সিএস এর যে কাগজপত্র আছে ওগুলো দেখা করে করে ফেলা হয়েছে, এই জন্য নকশা করা হয়নি। এস এর কোনো নকশা নাই। সিএস এর পর্চাও আছে, নকশাও আছে। এস এর শুধু পর্চা আছে, নকশা নাই। এস এ কে কে বলবেন? এস এ সম্পর্কে কে কতটুকু আইডিয়া করলেন, বলেন, হাত উঠান। জি, আহসানুল হক বলেন। আপনার স্ক্রিনে একটা মেসেজ গেছে, ওইখানে আনমিউটে ক্লিক করেন।
জি জি, হ্যাঁ বলেন। শোনা যাচ্ছে এসে। এস এ, টেস্ট অ্যাকুইজিশন স্টেট। এন্ড, জি, স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট, অর্থ জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন উনিশশো প্রজাস্বত্ব আইন। পঞ্চাশ প্রজাস্বত্ব আইন 1950 সালে। 1956 থেকে 1963 সালের মধ্যে সারা দেশে এই জরিপ কার্য সম্পাদন করা হয়। পাকিস্তান আমলে হওয়ায় এই জরিপকে পিএস বা পাকিস্তান সার্ভেও বলা হয়। এই জরিপে বিশেষ কিছু অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের সরেজমিনে নকশা তৈরি করা হয়নি, তাই এই নকশা একেবারে পাওয়া যায় না। এস এ জরিপের সময় সিলেট অঞ্চলে সিএস এর আদলে জরিপ করা হয়। জি মাশাআল্লাহ। সাদমান বলেন এসে সম্পর্কে। সাজ্জাদ বলেন, সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম। জি বলেন। As a Acquisition and স্টেট Tenancy একুইজিশন, Act স্টেট একুইজিশন। 1950, স্টেট 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 Acquisition and Tenancy Act 1950, 1956 থেকে 1963 সালের মধ্যে সারা দেশে এই জরিপ কার্য সম্পাদন করা হয়। পাকিস্তান আমলে হওয়ার এই জরিপকে পিএস বা পাকিস্তান সার্ভে বলা হয়। এই হুম। জরিপে বিশেষ কিছু অঞ্চল ছাড়া গোটা দেশে সরেজমিনে গিয়ে নকশা তৈরি করা হয়নি, তাই এর নকশা পাওয়া যায় না। এসে জরিপের সময় সিলেট অঞ্চলে সিএস এর আদলে জরিপ করা হয়। জি মাশাআল্লাহ। এবার আমরা দেখব আর এস। আর এস মানে হলো রিভিশনাল সার্ভে, আরতে রিভিশনাল, এস এ হলো সার্ভে, অর্থাৎ সংশোধনী জরিপ। 1965 থেকে 1985 সাল পর্যন্ত এর কার্যকাল চালু ছিল। 65 থেকে 85 সিএস এর ন্যায় আর এস এও সরেজমিনে গিয়ে নকশা করা হয়। এখানেও সরেজমিনে গিয়ে নকশা করা হয়েছে, তাই আর এস এরও নকশা রয়েছে। এতে আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। তো আর এস সম্পর্কে এই কয়েকটা ধারণা আমরা নিতে পারি। আর এস মানে রিভিশনাল সার্ভে, কার্যকাল 1965 থেকে 85। আর সিএস এর আর এস এরও সরেজমিনে গিয়ে নকশা করা হয়েছে, আর এস এর নকশা রয়েছে, আনাগোনা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। কে বলতে চান হাত উঠান। সবাই কি অ্যাক্টিভ আছেন? অন্যরা তো কেউ হাত উঠান, নতুনরা হাত উঠান। জি, রাইসুল ইসলাম মৃধা। জি উস্তাদ, আরএস হলো রিভিশনাল সার্ভে অর্থাৎ সংশোধনী জরিপ। এটা এই সাধারণত এটাও ওই সিএস এর মতোই সরেজমিনে গিয়ে নকশা করা হয়েছে, যে কারণে এর ইয়েও পাওয়া যায়, নকশাও পাওয়া যায় এবং এর খতিয়ান বা পর্চাও পাওয়া যায়। আর এইটার মধ্যে আনাগোনা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। আর এটার কার্যক্রম চালু ছিল হলো 1965 থেকে 1985 সাল পর্যন্ত। জি মাশাআল্লাহ। সাদমান বলেন। আল্লাহ। জি এবার বলেন। যে আর আরএস মানে হলো রিভিশনাল সার্ভে, অর্থ হলো সংশোধনী জরিপ।
1965 থেকে 1985 সাল পর্যন্ত এর কার্যক্রম চালু ছিল। আর সিএস এর ন্যায় আরএস ও সরেজমিনে গিয়ে নকশা করা হয়, তাই আরএস এরও নকশা রয়েছে। এতে আনা গোন্ডা করা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। জি, মাশাআল্লাহ। এবার আমরা দেখব বিএস বা বিআরএস। বিএস মানে বাংলাদেশ সার্ভে, বিআরএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে। শুধু ঢাকাতে এর নাম ঢাকা সিটি জরিপ। 1985 থেকে শুরু হয়ে এর কার্যক্রম এখনো চলমান। এতে 0.000, এটাকে হাজার পদ্ধতি বলে, হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। আর এসে যেমন আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে, এখানে হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। এই জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপ বলা হয়। এটা হলো বিএস বা বিআরএস, যেটার কার্যক্রম বর্তমানেও চলমান। তাহলে বিএস মানে বাংলাদেশ সার্ভে, বিএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে। ঢাকাতে নাম হলো ঢাকা সিটি জরিপ। 1985 সাল থেকে কার্যক্রম এখনো চলমান। এতে হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। এই জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপ বলে। জি, মিকাইল, মোহাম্মদ মিকাইল, আপনি বলেন। হ্যাঁ, বলেন, শুনতে পাচ্ছে। বিআরএস, বিএস মানে বাংলাদেশ সার্ভে, বিআরএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে, অর্থাৎ বাংলাদেশের সংশোধনী জরিপ। এটা শুধু ঢাকাতে এর নাম ঢাকা সিটি জরিপ নামে পরিচিত। 1985 সাল থেকে এই পর্যন্ত এর কার্যক্রম চলমান রয়েছে। এটাকে হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। এবং এই জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপ বলে বলা হয়। জি, মাশাআল্লাহ। তাহলে আমরা শিখলাম হলো জরিপ চারটা, স্বীকৃত জরিপ হলো চারটা। এই চারটা জরিপের মধ্যে খতিয়ান বা পর্চা হলো চারটাই, কিন্তু নকশা হলো তিনটা। কিসের নকশা নাই? এস এর নকশা নাই, মনে আছে? সিএস, এস এ, আর এস, বিএস। এস এর নকশা নাই। আর বাকিগুলার কি আছে? নকশা আছে। আবার যে সকল এলাকায় বিএস এর কাজ চলমান, মানে এখনো হয় নাই বা শুরুই হয় নাই বা হয় নাই, ওইখানে তো বিএস এরও নকশা নাই, বিএস এরও কি নাই? নকশা নাই। সে সকল এলাকায় নকশা দুইটা, সিএস আর আর এস। আর যেখানে বিএস এর কাজ হয়েছে সেখানে হলো তিনটা, সিএস, আর এস আর হলো বিএস। তাহলে স্বীকৃত জরিপ চারটা, নকশা হলো তিনটা। যেখানে বিএস এর কাজ হয় নাই সেখানে দুইটা। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।